দ্বিতীয় আরেকটি করেছে যে ওসমান হাদি হত্যা মামলার যে আসামি তার একজনকে কিংবা কয়েকজনকে সেখানে ভারতে আটক করা হয়েছে তাদেরকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি। ভারত এই ক্ষেত্রে এখন পর্যন্ত কিছুই জানায়নি। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কি বর্তমান সরকারের সাথে ভারতের সম্পর্ক পুনরুদ্ধারের ক্ষেত্রে একটা বার্গেনিং টুল ভারতের দিক থেকে? এটা আসলে আমার মনে হয় না, কারণ এখানে কি দিয়ে কি বার্গেন করবে, মানে হাসিনাকে দিয়ে তারা কি চাইবে, একটা কিছু তো আছে এখানে। দেখেন শেখ হাসিনার ওখানে অবস্থানটা কি, তার স্ট্যাটাসটা কি আমরা কিন্তু জানি না। কখনো শুনি অতিথি, যদি অতিথি হয় তাহলে ওনাকে কখনো প্রকাশ্যে দেখা যায় না কেন? ওনাকে তো কোথাও প্রকাশ্যে দেখা যায় না এখন পর্যন্ত দেখা যায়। আপনি গত 2 বছরে ওনার কোনো ছবি দেখতে পান নাই। কাজে অতিথিকে কোথায়, অতিথি তাহলে কেমনে? আরও তো অতিথি হতে গেছে, অনেক আছে, অতিথিকে ঘরে থাকতে হয় কেন? এটা কিন্তু একটা পয়েন্ট। তো উনি কি গ্রেফতার? কতগুলো জিনিস লক্ষ্য করেন যে যখন বন্দি বিনিময় হয়, বন্দি মানে কি, উনি কি ওখানে বন্দি হলেই তো বন্দি বিনিময় হবে, কিন্তু যারা বন্দি তাদেরকেও তো তারা ফেরত দিচ্ছে না। এই যে ওসমান হাদির যে কথিত হত্যাকারী অভিযুক্ত, যেটি হত্যা অভিযোগ যিনি অভিযুক্ত আছেন, উনি তো ওখানে বন্দি অবস্থায় আছেন। আমরা তো তাকে ফেরত চেয়েছি, আমাদের অফিসের তাকে চাওয়া হয়েছে, তাকেও তো তারা ফেরত দিচ্ছে না। তারা খালি খতিয়ে দেখে, কিছু বললেই খালি করে আমরা খতিয়ে দেখতেছি, কোথায় খতায় কোথায় কি দেখে এটা বলতে পারবো না, তারা খালি খতিয়েই দেখে। তো এখন যেটা বন্দি বিনিময়ের মধ্যে যেটা পড়ে, যে বন্দি, তাকেও তো ফেরত দেন না। আমি আজকে একটু আগে এখানে আসতেই ভারতের একজন কূটনীতি মানে বিশ্লেষক আর কি, ভদ্র মহিলা, কি রিভা দাস নাকি যেন, আমাদের এখানে এক সময় ছিলেন, উনি বলতেছিলেন কথা একটা, ওনার কথা যেটা সারমর্ম যেটা বুঝলাম, উনি বললেন যে শেখ হাসিনাকে তো আমরা আনি নাই, শেখ হাসিনা তো পালিয়ে আসে নাই, শেখ হাসিনাকে তো বাংলাদেশ গভর্নমেন্টের মানে সেনাবাহিনী যে আমাদের এখানে দিয়ে গেছে, ওনার জীবনের নিরাপত্তার জন্য দিয়ে গেছে। উনি তো এখানে ল্যান্ড করার 5 মিনিট আগেও তো উনি প্রধানমন্ত্রী ছিলেন, কথাটা খেয়াল করেন। তো ছিলেন তো, এবং তারপরে ওনাকে তো আমরা সেভাবে রেখেছি। তো এখন এগুলো আমাদের বিবেচনা নিতে হবে। এই যে কথাগুলো উনি বলছেন না, এগুলি শুনতে ঠিকই আছে, এটা আমি অস্বীকার করি না, সবগুলি কথাই সত্য, কিন্তু বাস্তবতাটা কি তাই? বাস্তবতা কি তাই? উনি প্রাইম মিনিস্টার ছিলেন, প্রাইম মিনিস্টার হিসেবে ওনার নিরাপত্তার জন্য গেছে, তাহলে ওনাকে নিরাপত্তা দিলে আবার এসে উনি প্রাইম মিনিস্টার হতে পারবেন? রিয়েলিটি কি? অনেক সময় কিন্তু আপনার লজিকের সঙ্গে রিয়েলিটি মিলে না। যখন না মিলে আপনি কোনটাকে গ্রহণ করবেন? এই রিয়েলিটিকে গ্রহণ করবেন। এটা তো বাস্তবতা। বাস্তবতা তো উনি আমাদের প্রাইম মিনিস্টার না। বাস্তবতা তো ওনাকে যেভাবে ফেরত দেওয়া হয়েছে, তাহলে আপনি ফেরত দেন আমাদেরকে। আপনি যদি মনে করেন আপনাদের রাখা ঠিক হয়, তাহলে ফেরত পাঠিয়ে দেন, তা তো পাঠাচ্ছেন না। আবার উনি নিজেই আসতে যাচ্ছেন। তো আমি তো মনে করি উনি যেন আসতে চান, এটা খুব ভালো। ভাগ্যিস তারেক রহমান যায় না ইন্ডিয়াতে, ওনার যা বোধহয় হচ্ছে না, যদি শুনলাম আর কি। যদি উনি যান, আমি তো অনুরোধ করবো ওনাকে নিয়ে আসেন। যাচ্ছিনি যখন, বলে যে ঠিক আছে চলেন আপনি নিয়ে যাই, প্রাইম মিনিস্টার হিসেবে আমার দায়িত্ব আপনাকে নিয়ে যাওয়া, আপনার বিচারে যা বলে, আইনে যা বলে তাই হবে। তো আসুক না, উনি যদি আসতে চান আমি কিন্তু তাও ওয়েলকাম করি। উনি ডিসেম্বরে আসতে চান, আসেন ডিসেম্বরে, আপনি কেমনি আসবেন, এসে পড়েন। আমাদের তো কোনো না নাই রে ভাই, কারণ ওনাকে তো আমরা খুঁজতেছি, ওনাকে তো আমরা চাচ্ছি। যদি ইন্ডিয়া পাঠায় তাও খুশি, যদি উনি আসেন তাও খুশি, যদি কোনো আলোচনা যেমনি হোক আসুক। কিন্তু এইটাকে নিয়ে রাজনীতি করাটা ভাই আমার পছন্দ না, এটা হলো আমার দিক থেকে বক্তব্য। এবং উনি ওই যে মানে কারণ কিছু, যেমন আপনি উনি যে 5 তারিখের আগেই তো বাংলাদেশ আমাদের অবস্থানটা জানাইছিল ইন্ডিয়াকে, যে আমরা চাই না উনি বলুক। হ্যাঁ ঠিক আছে, ইন্ডিয়া যদি বলে যে একটা বেসরকারি প্রতিষ্ঠান করছে, আমরা তো না করতে পারবো না, করছে, কথা সত্য, বেসরকারি প্রতিষ্ঠান। ইন্ডিয়া যদি বলে উনি তো আমাদের অতিথি, আমি ওনাদেরকে না করবো কেমন করে, ওটাও সত্যি। কিন্তু বাংলাদেশ যে আপনাকে বললো, আপনি তখন যে বললেন যে আপনি একটা ব্যবস্থা নেবেন, ওটা তো আপনি নিলেন না। আপনি কী ব্যবস্থা, বাংলাদেশ যেটা বলছে, যদি বাংলাদেশের দাবিটা যদি হয়, অযৌক্তিক হয়, তো বাংলাদেশকে তখনই বলতেন যে আপনি দাবিটা অযৌক্তিক, আমি মানবো না, তাও তো বলেন নাই। এবং পরে আবার বলেছে তার সাথে, তার বক্তব্যের সাথে ভারত অ্যালাইন করে না। এইটা খুব ইম্পর্টেন্ট কথা। এই কথাটা আমার কাছে মনে হয়েছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে ওনাদের এই যে আপনার জসওয়াল যে বলছে যে উনি কিন্তু শেখ হাসিনা বলে নাই, বলছে ওই অনুষ্ঠানে যে বক্তব্যগুলি এসেছে তার সঙ্গে ভারত একমত, ভারতের অনুমোদন করে না ভারত। এবং সেটাও বলেছেন গণতান্ত্রিক সরকার আছে, সরকারের বিরুদ্ধে যা বলা হয়, বাংলাদেশের বৈধভাবে নির্বাচিত সরকার, বৈধভাবে মানে গণতান্ত্রিক সরকার। তো তার মানে এখানে কয়েকটা পয়েন্ট, কিন্তু ওনারা বাংলাদেশের বর্তমান সরকারের
যে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচিত হওয়ার পর যে সরকার আছে সেই সরকারকে তারা স্বীকার করছে, 1 নম্বর। 2 নম্বর হলো ওইখানে তারা যা যা বলেছে, ওখানে কিন্তু নওফেল সাহেব কথা বলেছেন, ওখানে জয় সাহেব কথা বলেছেন, এই কোনো বাংলাদেশ সম্পর্কে তাদের যা যা বক্তব্য এগুলো কি ওনারা অনুমোদন করেন না, এন্ডোর্স করেন না। তার মধ্যে কিন্তু জয় সাহেব বলছেন বাংলাদেশ থেকে পাকিস্তান হয়ে যাচ্ছে, বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়ে যাচ্ছে, এটা শেখ হাসিনা বলেছেন। তো এই যে বক্তব্যগুলো, এগুলোর সঙ্গে ভারত একমত না, এইটা আমি মনে করি খুবই সিগনিফিক্যান্ট, এটা খুবই সিগনিফিক্যান্ট ব্যাপার। আজকে প্রধানমন্ত্রীর সাথে ভারতের যে হাই কমিশনারের সাক্ষাৎ, এবং সাক্ষাতের পর আপনি যেটি বললেন যে আপনিও খানিকটা নিশ্চিতই যে প্রধানমন্ত্রী যাচ্ছেন না ব্রিক্সের সম্মেলনে। তো সেখানে যদি প্রধানমন্ত্রী না যান, তাহলে মুখোমুখি বসে সমাধানের যে প্রচেষ্টা, সেটি আসলে কি আরো দেরি হবে কিনা, কিংবা মুখোমুখি না বসে সমাধান হওয়া সম্ভব? দেখেন, উনি এখানে যাবেন যে, উনি তো ব্রিক্স সম্মেলনের কেউ না, আমরা তো বিমস্টেক চেয়ারম্যান হিসেবে উনি বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে ওনাকে ডাকা হয়েছে। উনি কি ওনার কাজটা কি, সিম্পল কাজটা কি? উনি ওখানে যে সাইড লাইনে, মানে ওই সম্মেলনের ফাঁকে ফাঁকে যে সময়টা থাকবে, কোনো এক সময়ে নরেন্দ্র মোদীর সঙ্গে উনি বৈঠক করবেন, এই তো এইভাবে দাওয়াত দিচ্ছে। দাওয়াতের মধ্যে কিন্তু বৈঠকের কথা উল্লেখ করে বলছে যে বৈঠক হবে একটা। আচ্ছা, ধরেন আমি হাইপোথেটিক্যাল কথা ধরেন আপনার, তো ওনার কি এত সময় আছে বসে বসে ব্রিক্স সম্মেলন দেখবে আর এই বদলি খেলোয়াড় হিসেবে বাইরে বসে থাকবে? ভাই আর টাইম আছে নাকি রে ভাই? আমাদের প্রধানমন্ত্রী যদি এমনি ঝামেলার মধ্যে আছে, দেশের অবস্থা, অর্থনৈতিক অবস্থা, অমুক অবস্থা, যেমন আজকে মনে করেন আজকে সারা ঢাকায় মানে জলাবদ্ধতা, আমি নিজে পানিতে আটকে পড়ছিলাম, আমি হাঁটু পানি ভেঙে ভেঙে আমি বাসায় গেছি আজকে। হ্যাঁ, আমি 5:30টার সময় আমি গুলশান থেকে রওনা দিয়েছি, 9:30টার সময় আমি আমার কলাবাগানের বাসায় এসে পৌঁছি। রাস্তায় আমি গাড়ি ছেড়ে দিয়েছি, আমি যে গাড়িতে উঠছিলাম সেই গাড়িতে আমি ফার্ম গেট এসে ছেড়ে দিয়েছি, ফার্ম গেট থেকে আমি আমার কলাবাগান বাসার মধ্যে হেঁটে আসছি। তো এই যে ঘটনাটা ঘটছে, যত লোক আমার আশেপাশে ছিল, এরা সবাই দায়টা দিচ্ছে কাকে? সরকারকে। সরকারকে। তারেক রহমানকে যে বালতিতে পানি ঢালছে, তা তো ঢালে নাই, বালতিতে কেউ পানি ঢালেও না। কিন্তু পানির জন্য আমি দায়টা কাকে? আমি তো একজনকে ভিলেন খুঁজবো ভাই। আমি যদি হোঁচট খেয়ে পড়ে যাই, আমি তো একজন ভিলেন খুঁজি। আর যদি কাউকে না পাই, তখন বউরে বলি যে তুমি আজকে আমার সঙ্গে বের হওয়ার সময় ভালো ব্যবহার করো নাই, এই জন্য আমার মন অন্য দিকে ছিল, হোঁচট খেয়ে পড়ে গেছি। তো আমাদের সেই যে ভিলেনটা আমরা খুঁজি, সেই ভিলেনটা কিন্তু তারেক রহমান। কাজে তারেক রহমান তো এটা নিয়েও টেনশনে আছে রে ভাই। তো ওনার সময় করে ওখানে যাওয়া ঠিক আছে, উনি যদি যেতে চায়, ওরা যদি দেখা করতে চায়, তো দ্বিপাক্ষিক বৈঠকই হতে পারে, অসুবিধাটা কি? ওনারা কতটুকু গুরুত্ব আমাদেরকে দেয় সেটা তো আমাদের প্রাইম মিনিস্টার দেখার ব্যাপার আছে। উনি প্রথমবার ভারত যাবেন সাইড লাইনে খেলার জন্য, কেন রে ভাই? আমি মনে করি না যাওয়ার সিদ্ধান্ত, আমি এটাকে প্রশংসা করি। যাবে পরে, না যাওয়া মানে কিন্তু মানে অপমান করা না, না যাওয়া মানে হলো যে আমি আরো অনেক কিছু করতে চাই না। মানে বাংলাদেশ থেকে কিন্তু বারবারই একটা বিষয় করা হচ্ছে, ভারতকে এগিয়ে আসতে হবে, ভারতকে উদ্যোগ নিতে হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামীম বলেছেন। আমি সেটাও মনে করি না, উদ্যোগটা দুজনেই নেবে। ভারতকে এগিয়ে আসতে হবে। আমরা যদি তার সঙ্গে সম্পর্ক খারাপ করি, ক্ষতি খেলে ভারতের হবে, আমার হবে না? আমারও হবে। ভারত তো আমার নিকটবর্তী প্রতিবেশী। আমি একটা উদাহরণ দিয়ে বলি, আপনি ধরেন আপনি পেঁয়াজ কিনবেন, এই যে কাঁচামরিচ যখন দাম বেড়ে গেল, হ্যাঁ, পেঁয়াজ আপনি যদি ব্রাজিল থেকেও কিনতে পারেন, চীন থেকেও কিনতে পারেন, কিন্তু পরিবহনের খরচটা যোগ হবে না এখানে। ভারতের সঙ্গে আমার কোনো পরিবহন খরচ বলতে গেলে নাই, বলতে গেলে তো নাই, তো অতি সামান্য। আমার তো ভারতকে দরকার, আবার ভারতেরও আমাকে দরকার। বলবেন যে তুমি ছোট, হ্যাঁ আমি ছোট, আমি। হাতি বিরাট প্রাণী, তার পায়ের নিচে যদি একটা ছোট কাটা বিধে, তাও কিন্তু অনেক বিরাট ঘটনা। কাজে ছোট বড় হিসাবটা ওইভাবে হবে না, অস্বস্তিটা দুই দিকেই হতে পারে। তো আমার কথাটা হলো যে দুজনের জন্যই প্রয়োজন, দুজনকে এগিয়ে আসতে হবে। আমি খেলে ভারতকে এগিয়ে আসতে বলবো, আমি এগিয়ে না, আমি শক্ত হয়ে থাকবো, এটাও ঠিক না। দুই দিকেই দুজনের স্বার্থে, দুজনের ভালোর জন্য, দুজনের সুবিধার জন্য দুই পক্ষকে এগিয়ে আসতে হবে। আমরাও সেটা চাই। ভারতের যে আসছে হাই কমিশনার, এই ভদ্রলোক তো ইতিবাচক ভূমিকা, সে বিভিন্ন কথাবার্তা বলতেছে। তো আমরা চাইবো যে উনি যদি হাই কমিশনার তো আপনি পাঠাইছেন, উনি তো ভারতের প্রতিনিধি এই দেশে, তাই না? তো উনি যে কথাগুলি বলেন, দয়া করে গেলে আপনি মাইনেন। 5 তারিখ আগে তো উনি কথা বলে গেছেন, তো কথা বলে যা বলছেন তা তো করেন নাই রে ভাই, করলেই হয়। আর তাছাড়া আরেকটা কথা আমি বলি, আমাদের একটা প্রেস রিলিজও হয়েছিল মাঝখানে এই ঘটনার পরে। এই প্রেস রিলিজের ভাষাও না আমার কাছে পছন্দ হয় নাই, যে আমাদের সার্বভৌমত্বের উপর হামলা। আরে শেখ হাসিনা ওখানে কি বলতেছে না বলতেছে, এটা আমার সার্বভৌমত্বের কি হামলা দেবে? সে কে কি কথা বলতে বলুক না, ওই বলাতে আমার কি ক্ষতি? আমার কি এদের সার্বভৌমত্ব ধসে পড়তেছে? আমার সার্বভৌমত্ব এত সহজ, এত ঠুনকো? ভাই আমরা দেশে মানে এই দেশের মানুষ কি এইভাবে ভাবে? আমি মনে করি না। উনি বলতেছে বলুক, ওদের কি আসে যায়? আমাদের এত রিয়েক্ট করা দরকার ছিল, ওনাকে ডেকে বলে একটা নোট ভারবাল দিয়ে দিলে হইতো এবং ওটা আরো বেশি কার্যকর হইতো।
এই ওপেন প্রেস রিলিজ এটা আমার কাছে মোহাম্মদ ভাইয়ের কাছে যেতাম, কিন্তু ভালো আপনি একটা জিনিস যেটা বললেন, এই দেশের মানুষকে এইভাবে ভাবে। 5 আগস্ট কিন্তু আরেকটা ঘটনা ঘটেছে, জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী, এবং সেই জাদুঘর পরবর্তীতে বিরোধী দলীয় রাজনৈতিক নেতারা ঘুরে এসেছেন, ঘুরে এসে তারা বেশ কিছু অভিযোগ করেছেন যে কাঁটাতারে ফেলানির যেই চিত্র সেটি সরিয়ে ফেলা হয়েছে, ভারতের সাবেক একজন পররাষ্ট্রমন্ত্রীর তার লেখা বইয়েরই সরিয়ে ফেলা হয়েছে, এরকম আরও বেশ কিছু অভিযোগ তারা করেছেন। এবং এগুলো করে তারা বলেছেন সরকার আসলে এটা দিয়ে কি বার্তা দিতে চায় ভারতের না এই না না, জিনিসগুলো এটা সরিয়ে। ঠিক না। আচ্ছা, জুলাইয়ের সঙ্গে ফেলানি কি সম্পর্ক বলেন আপনি? ফেলানিকে ওইভাবে কাটাতার উপরে ঝুলে রাখার কারণে জুলাই হয়েছে, নাকি ওই দৃশ্যটা না দেখলে জুলাই হতো না? বিষয়টাকে আমি বলি আপনাকে, দেখেন, আমি জুলাই জাদুঘর যেটা হয়েছে, আমার কাছে মনে হয়েছে এটা এই সময় উদ্বোধন করাও ঠিক হয় না, এটা কিন্তু করাও ঠিক হয় না। এটা একটা বড় কাজ আনারই মতো করে করা উচিত না। আপনি মাত্র 1.5 বছরে একটা মিউজিয়াম বানিয়ে ফেলেছেন। যে স্ট্যাচুগুলো যে বানাইছে, যে ভাস্কর্যগুলো বানাইছে, যারা আমি এখনো যাই নাই, যারাই দেখছে তারাই বলছে এটা খুব আনারই মতো কাজগুলি হয়েছে। খুবই, এটা কি আরো সময় নিয়ে করা যেত না? একটা মিউজিয়াম 1.5 বছর হয়ে যায়। এটা হয়েছে জেদের কারণে। কতিপয় চ্যাংরা পোলা পান হয়ে গেছিল উপদেষ্টা, হয়ে তারা জেদ ধরছে যে আমরা এটা করবো, এখনই করে ফেলাম। জুলাই জাদুঘরে এখনই করতে হবে, আর এখানেই করতে হবে, এত তাড়াতাড়ি করতে হবে, হয়ে গেছে। কি হয়েছে যেটা বানাইছে, কি হয়েছেটা কি? দেখেন, আমি এটা আপনাকে ছোট্ট উদাহরণ দিই। আমাদের একটা জাতীয় জাদুঘর আছে, জি, এটা আয়তন কত? 8 একরে একটু কম, 8 একরে 7.82 একর এরকম হবে। 8 একরে একটু কম জায়গার মধ্যে এটা জাদুঘর বানিয়েছে। আমাদের একটা মুক্তিযুদ্ধ জাদুঘর আছে, আয়তন আরো কত? ছোট, 1 একরের কম, জি। 1 একরের চেয়ে কম। আর আপনি জুলাই জাদুঘর বানাইছেন, আয়তন কত? 14 একর জায়গায় করছেন আপনি। তার মানে জাতীয় জাদুঘর, মুক্তিযুদ্ধ যুদ্ধ জাদুঘর, এর চেয়ে জুলাই আরো হয়ে গেছে। আমি তো মুক্তিযুদ্ধ জাদুঘরের পক্ষে না। মুক্তিযুদ্ধ জাদুঘর থাকবে, জাতীয় জাদুঘরের একটা অংশ হিসেবে থাকবে। জাতীয় জাদুঘরে আপনি যান, ওখানে আমাদের যে জেড ফোর্স, আমাদের যে কে ফোর্স, সব ফোর্সে জিয়াউর রহমানের জেড ফোর্সের যে সিম্বল, ওটা মুক্তিযুদ্ধ জাদুঘরে না, ওটা জাতীয় জাদুঘরে আছে। আমার পুরো ন্যাশনাল মিউজিয়াম এটা। এই সবগুলি ন্যাশনাল মিউজিয়ামে আসতো। মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য আলাদা একটা উইং থাকতে পারতো, আলাদা একটা জাদুঘর কত দরকার আমি দেখি না রে ভাই। আবার ধরেন আপনার এই জুলাই জাদুঘর, এটা ওটা উইং থাকতে পারতো জাতীয় জাদুঘরের মধ্যে। আপনি এটা জেদের কারণে করছেন। প্রাইম মিনিস্টার কি শেখ হাসিনা একমাত্র পৃথিবীতে? বাংলাদেশে আর প্রাইম মিনিস্টার আসবে না, আর আসবে না। আপনি কোনদিন হইতে পারবেন না যাতে নাকি আর কেউ একসাথে থাকতে না পারে ব্যবস্থা করে দিয়ে গেছেন। এটা হলো ইউনূস সাহেবের একটা শয়তানি। জুলাই জাদুঘর আপনি করেন, আরো চিন্তা ভাবনা করে, আরো প্ল্যান করে, আরো প্রফেশনালি করেন। ফারুকের মতো একটা লোককে দিছে এটা বানানোর জন্য। সেই ব্যাটা ছিল উপদেষ্টা, আবার ওটার আবার সে কমিটির চেয়ারম্যান। তার বউ নাকি কি প্ল্যান করছে। এটা কি রে ভাই? এটা কি ফারুকের ওই সিনেমা নাকি, যে সিনেমায় মানে বাংলা ভাষাকে নিয়মিত রেপ করা হয়, ওই সিনেমা বানাইছে এটা? ভাই এগুলি ঠিক হয় নাই। এগুলি আরো মানে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে বানানো উচিত ছিল। এটা তো হয়ে গেছে, কি করবেন আপনি? এর কোনো সমাধান যাই না ভাই। এটা মানে যার মতো করতেছে। এখন এই বিষয়গুলো নিয়ে আসলে রাজনীতিবিদ এবং আপনারা যারা বিশ্লেষক, তারা আসলে আরো অনেক বেশি বিস্তারিত আলাপ করতে পারে। রহমতুল্লাহ ভাই, আমি আপনাকে এই প্রসঙ্গে টানতে চাই না। আমি যেটা আপনাকে বলতে চাই যে বিএনপি ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে, কিংবা ভারতের সাথে আমাদের যেই সম্পর্কের টানাপোড়েনের কথা বলা হচ্ছে, কিংবা যেরকম পরিবেশ দেখা যাচ্ছে, সেখানে মাসুদ ভাই বললেন যে আমাদের এগিয়ে যেতে হবে, ভারতকে আগাতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের পর অনবরত বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হয়েছে, মিথ্যা প্রচারণা চালানো হয়েছে, অনেক ধরনের, একদম বিভিন্ন টেলিভিশন সহ। এবং বিএনপি ক্ষমতায় আসার পর আমরা দেখছি 32টি হামলায় 9 জন নিহত হয়েছেন সীমান্তর বিএসএফের, এবং 35 জন আহত হয়েছে। গতকালকেও একজনকে ভারতের সীমান্তের ভেতরে হত্যা করা হয়েছে, এবং বিভিন্ন সীমান্তে 38 জনকে বিভিন্ন সীমান্ত থেকে আটক করা, তারপর সীমান্তবর্তী এলাকা দিয়ে প্রায় 173 জনকে পুশিন করা, 416 জনকে বিভিন্ন সীমান্ত দিয়ে তারা পুশিনের চেষ্টা করা। গত কয়েকদিনেও কয়েকটি সীমান্তে তারা পুশিনের চেষ্টা করেছে। সো এই চাপ প্রয়োগ করে আসলে বাংলাদেশের দিক থেকে, যেটা আমি মাসুদ ভাইকে প্রশ্ন করেছিলাম, বার্গেনিং টুল কিনা, আসলেই সত্য বাংলাদেশ থেকে ভারত আসলে কী চায়, এগুলো করে বাংলাদেশ থেকে ভারত কী প্রত্যাশা করে? আমি আগেরবারে আপনাকে বলেছিলাম যে বাংলাদেশের জনগণের পারসেপশনটাকে কখনো ভারত মূল্যায়ন করেনি। বাংলাদেশের মানুষ কি চায় এটিকে কখনো তারা প্রাধান্য দেয়নি। আমি বলেছিলাম জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক হবে। জি, আমি বলেছিলাম যে সরকারের সঙ্গে সরকারের সম্পর্ক থাকবে,
কিন্তু ওই দেশের জনগণ কি আমাদের দেশের জনগণকে পছন্দ করে না, বা আমাদের দেশের জনগণ কি ওই দেশের জনগণকে পছন্দ করে না? আমার মনে হয় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা সঠিক না। কিন্তু তারা সবসময় আওয়ামী লীগকে মনে করেছে এটাই জনগণ, বাংলাদেশের জনগণের বাইরে আওয়ামী লীগকে মনে করেছে বাংলাদেশ, এবং আওয়ামী লীগ সরকারকেই তারা সবসময় নিরাপদ মনে করে। প্রবলেমটা হচ্ছে এইখানে, যদি আমাদের দেশের সঙ্গে মাসুদ কামাল ভাই যেটা বলেছেন যে হ্যাঁ একতরফা না, বাংলাদেশকে এগিয়ে যেতে হবে, বাংলাদেশের স্বার্থ আছে, তাদেরও স্বার্থে আছে, তাদেরও এগিয়ে আসতে হবে। এই যে ভারতীয় রাষ্ট্রদূত যেই কথাগুলি বলেছে যে সমস্যা কখনো দীর্ঘস্থায়ী না, আলোচনা দিয়ে সমাধান করা আলোচনা দিয়ে সম্ভব। সব সমাধান করা যায়, এই আলোচনা দিয়েই যদি সমাধান করা যায়, তাহলে আমার প্রতিদিন আমার সীমান্তে কেন পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করা হচ্ছে? তাহলে এই জিনিসগুলো যদি আলোচনা দিয়ে তারা সমাধান করতে চায়, এটা যদি মুখের বুলি না হয়ে থাকে, সত্যিকার অর্থেই তারা যদি আন্তরিকভাবে সেটা চেয়ে থাকে, তাহলে সেই বিষয়টা তো বাংলাদেশ সবসময় সেটা ওয়েলকাম করে। কিন্তু সমস্যাটা হচ্ছে ভারত সবসময় বাংলাদেশকে চাপে রাখতে চায়, যেই বিষয়গুলো আপনি নিয়ে আসছেন এখানে, এ বাংলাদেশকে চাপে রাখতে চায় এবং বাধ্য করতে চায়। তারা বন্ধুত্বসুলভ আচরণ না করে দাসত্বমূলক আচরণ করতে চায়, বাংলাদেশ যাতে তাদের দাসত্ব করে। সেই দাসত্বের শৃঙ্খলা ভেঙে 24-এর 5ই আগস্ট থেকে যেই শৃঙ্খলের ওই শৃঙ্খল থেকে বের হয়ে যাওয়ার যে প্রচেষ্টাটা শুরু হয়েছে, সেটা জনাব তারেক রহমান সাহেবের আমলেও অব্যাহত থাকবে। একচেটিয়া তথাকথিতভাবে ভারত বিরোধিতা, এটা যেমন আমরা পছন্দ করি না, আবার ভারতের সঙ্গে সখ্যতার নামে নিজস্ব স্বকীয়তা শেষ করে স্বকীয়তা, নিজস্ব অস্তিত্ব, নিজস্ব সার্বভৌমত্ব, আমাদের সমস্ত স্বার্থ বিসর্জন দিয়ে তাদের সঙ্গে কোনো সম্পর্ক হবে না। আমাদের স্বার্থ স্বকীয়তা রক্ষা ছোট্ট করে করে একটু বলতে চাই, ভারতেও আমরা দেখেছি যখন নাকি 5ই আগস্টের পরবর্তীতে আমরা দেখলাম যে ভারতের সবগুলো দল একসাথে তারা বসেছিল এবং সেখানে ব্রিফ করেছে, তারা ওই জায়গাগুলোতে একসাথে হয়েছে জাতীয় ইস্যুতে। বাংলাদেশের যে বিরোধী দল এই মুহূর্তে আছে বিএনপি সরকারের বিরুদ্ধে, যে বিরোধী দলগুলো অ্যাক্টিভ আছে, 11 দলীয় ঐক্য বলি কিংবা যেটাই বলি না কেন, তারা কি আসলে এই সম্পর্কের ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করছে কিনা মনে হয় কিনা বিএনপির কাছে? আমি বলি কি যে বিরোধী দল তো থাকবেই। গতকালকে বিএনপির মহাসচিব আপনি দেখবেন বলেছেন যে সরকারের দিকে নজর রাখবেন, চোখে চোখ রাখবেন, ভুল ত্রুটিগুলো আপনারা সংশোধন করে দেবেন। সরকারের মূল জায়গা থেকে এইভাবে কিন্তু বিরোধী দলকে কখনো বলা হয়নি। আর বিরোধী দলও কিন্তু বিরোধিতা করছে কোনো কোনো জায়গায়। ভাই, বিরোধী দলের জন্যও কিন্তু একটা অভিজ্ঞতা লাগে, পরিপক্কতা লাগে। দুঃখজনক সত্য কি যে আমাদের যারা বিরোধী দল, এদের আসলে বিরোধী দলের অভিজ্ঞতাও নাই, পরিপক্কতাও নেই, যার কারণে তারা এমন এমন কিছু আচরণ করে, বক্তব্য রাখে, ভাষাগত শব্দগত এমন কিছু বিষয় তারা মাঠে ছেড়ে দেয়, ওগুলি দেখে মনে হয় যে শুধুমাত্র বিরোধিতার অর্থেই বিরোধিতা করা। জি। তারা যদি দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করে, সেই ক্ষেত্রে সরকার তো সংশোধিত হয়েই তারা কাজ করতে পারবে। এখন বিরোধী দল সঙ্গে মাঝে মাঝে কিছু সমস্যা তৈরি হয়, সংকট তৈরি হয়, শিক্ষাঙ্গনে কিছু সমস্যা তৈরি হয়েছে, এরপরে আপনার জুলাই পদযাত্রার সময় কিছু সমস্যা তৈরি হয়েছে। দিন শেষে আমি মনে করি কি, বিরোধী দল তো বিরোধিতা করবে, সরকারি দল সরকারের মতো করে চলবে, কিন্তু আওয়ামী লীগ ফ্যাসিবাদ এবং বাংলাদেশের আধিপত্যবাদ বিরোধী প্রশ্নে সকল ফ্যাসিবাদ বিরোধী সকল ঐক্য এক জায়গায় একই সুরে কথা বলবে, আবারও এক হয়ে যাবে, এটা বিশ্বাস করি। ধন্যবাদ ভাই। মঞ্জুর ভাই, আপনাকে স্বাগত। অনেকক্ষণ পর আপনাকে পেয়েছি। খুবই দুঃখিত। আমাদের সময় প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আমরা আলোচনা করছিলাম ভারত বাংলাদেশ সম্পর্ক কোন পথে, এটি নিয়ে। মূলত সবই আপনার জানা আছে, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ, এবং এই প্রেক্ষিতে আপনি যদি এটি নিয়ে কিছু বলতে চান, এই জায়গায় আমি আলাদা করে প্রশ্ন করতে চাই না, যেটি তাকে বলেছিলাম যে বিরোধী দল ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে সরকার, স্বাভাবিক করা বলতে দুই দেশের মধ্যকার যেই পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, যেটিকে আমি বলতে চাই, এবং দুজনের উপকার হয় এরকম সম্পর্ক, সেইটা করার ক্ষেত্রে বিরোধী দলের সহযোগিতা কতটুকু আছে সরকারের প্রতি, এবং এই সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়াকে কিভাবে তারা দেখছেন? ভারতের যে আগ্রাসী নীতি এবং যে দাসত্ব চাপিয়ে দেওয়ার যে কৌশল, সেই জায়গায় আমি দেখছি ইন্টারিম গভর্নমেন্ট, বিএনপি সরকার এবং বিরোধী দল এই তিনোটা একই লাইনে আছে বলে আমার ধারণা। এখন পর্যন্ত আমরা যতটুকু লাইন আপ বা কথাবার্তা বিভিন্নভাবে দেখেছি, আমি যেমন দেখলাম যে ভারতের শেখ হাসিনার ওই যে অনুষ্ঠানকে কেন্দ্র করে অনলাইনে যে মিটিংটা উনি করেছেন, সেটাকে কেন্দ্র করে বাংলাদেশ সরকার যে একটা চিঠি দিয়েছে, এই চিঠিকে বিরোধী দল সমর্থন করেছে। এবং পুরো আমি যদি মনে করি যে ভারতের আধিপত্যবাদ বিরোধী যে শক্তি আছে, সবাই এই জায়গায় একই সুরে কথা বলেছে আমি যতটুকু দেখেছি। বরং বিরোধী দল কিছুটা বাড়িয়ে বলেছে যে তাদের এই হাইকমিশনারকে ডেকে বলা উচিত ছিল। তো আজকে তো হাইকমিশনার নিজে সাক্ষাৎ করেছেন। আমি যেটা মনে করি যে
মৌলিক জায়গা যতক্ষণ পর্যন্ত না পরিবর্তন না আসবে ততক্ষণ পর্যন্ত এটা আলটিমেট সমাধান হবে না। মৌলিক জায়গাটা কি? ভারত আমাদের আধিপত্য কেন চায়? একটা দেশকে স্বাধীন করার জন্য সে সাহায্য করেছে, সে বরং আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব যাতে বিকশিত হয়, আমাদের অর্থনীতি যাতে বিকশিত হয়, আমরা যাতে তার ভালো বন্ধু হতে পারি, এটাই তো তার আচরণ হওয়া উচিত ছিল। কিন্তু আপনি আমাকে সাহায্য করে যদি আপনি আপনার করায়ত্তগত করতে চান, এটা তো আপনারই ভুল পলিসি। আপনি জানেন যে এই জাতিটা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছে, আপনারাও করেছিলেন লড়াই, সেই লড়াইয়ে সামিল ছিলেন, একসাথে করা হয়েছে। আপনি দেখেছেন যে মোহাম্মদ আলী জিন্নাহ এই পাকিস্তান আন্দোলনের মহান নেতা, কিন্তু উনি যখন এসে আমাদের ভাষা নিয়ে কটূক্তি করেছে, আমাদের ভাষার অধিকার কেড়ে নিতে চেয়েছে, তখন কিন্তু এই বাংলার মানুষ দাঁড়িয়ে গেছে, প্রতিবাদ জানিয়েছে। সুতরাং এই বাংলাদেশের মানুষ শেখ মুজিবকে ফুলের মালা গলায় দিয়ে বরণ করেছে, তাকে অভিসংবাদিত নেতা বানিয়েছে, কিন্তু তার দুঃশাসন কিন্তু সহ্য করে নাই। 3 বছরের মাথায় কিন্তু প্রতিবাদ হয়ে দাঁড়িয়েছে। এবং আপনি দেখবেন আমাদের এই যে আমরা হয়তো গরিব, আমাদের হয়তো অর্থনৈতিক সংকট আছে, আমাদের হয়তো অনেক সংকট আছে, কিন্তু এত সত্ত্বেও কখনো পরাধীনতা মানা হয় নাই। সুতরাং আওয়ামী লীগ যদি ভারতের দাসত্ব মেনে মনে করে যে, ওই যেটা আবু নাসের রহমতুল্লাহ ভাই বললেন, যে যদি মনে করে যে এটাই বাংলাদেশ এবং এইটাকেই যদি মনে করে যে বাংলাদেশের জন্য সেট করবে, আমি তো মনে করি আওয়ামী লীগের পতনের জন্য এবং বাংলাদেশে ভারতের এই যে একচোখা নীতির পরাজয়ের জন্য উভয়ের জন্য দায়ী। শেখ হাসিনাকে ভারত সমর্থন দিয়ে একচ্ছত্রভাবে অন্যায়ের সমর্থন দিয়ে ভুল করেছে, আবার শেখ হাসিনা ভারত নির্ভরশীলতা দেখাতে গিয়ে বাংলাদেশের মানুষকে কেয়ার করে নাই। সে এমন কথা বলেছে যে ভারতকে যা দিয়েছি সে জীবনে ভুলবে না। তার মন্ত্রীরা বলেছে আমরা আছি তো ভারত আছে, তার মন্ত্রীরা বলেছে ভারত আমাদেরকে রক্ষা করবে, এবং উনি চিঠি দিয়ে বলেছেন আমাকে আপনারা রক্ষা করেন, ওনারা একইভাবে রক্ষা করেছেন। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল বাংলাদেশের মানুষের এত বড় একটা অভ্যুত্থান আন্দোলন, এত বড় একটা সংগ্রাম, যেখানে আমরা এই যে ধরেন মাসুদ কামাল ভাইয়ের সাথে আমার মতের যথেষ্ট অমিল, কিন্তু জুলাই অভ্যুত্থান প্রশ্নে আমরা একমত। আমরা সবাই মিলে মনে করেছি যে এরকম একটা অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল, কারণ উপায় নাই তো, আপনি নির্বাচন বন্ধ করে রেখেছেন, আপনি রাস্তায় নামতে দিচ্ছেন না, আপনি গুম করে ফেলছেন। সুতরাং মানুষের এই যে স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান, এটাকে যে অসম্মান করাটা মানে হচ্ছে সারা পৃথিবীর মানুষের গণতান্ত্রিক অধিকারকে অসম্মান করা। আপনি দেখেন ভারত কি করছে, আমাদের যে এই যে জুলাই অনুষ্ঠান হলো, আমি দেখলাম সেখানে ইন্ডিয়ান হাই কমিশনার অংশগ্রহণ করেছে, কিন্তু শেখ হাসিনা যেই বৈঠকে বসে এই অভ্যুত্থানকে কটূক্তি করেছেন, সেখানে তো ভারতের সাবেক এই যে কূটনীতিকরা সেখানে ছিলেন, ভারতের সাংবাদিকেরা ছিলেন, ভারত সরকার এ ব্যাপারে কোনো ধরনের একটা কন্ডেম করে নাই কোনো কিছুকে। সো আমি যেটা মনে করি, পৃথিবী এখন অনেক বদলে গেছে। আপনি যত বড় হন কোনো সমস্যা নাই, আপনি আমাকে কি করতে পারবেন? বড়দের মেরে ফেলতে পারবেন, এর বেশি তো কিছু করতে পারবেন না। তো এই মৃত্যুকে তো আমরা আলিঙ্গন করেছি। এবং দেখেন এই যে আওয়ামী লীগ সরে যাওয়ার পর আপনি কি দেখবেন এখন আমরা আমাদের মধ্যে প্রতিবাদ করছি একে অপরের সাথে, যার সাথে সখ্যতা ছিল তার সাথে এখন আমাদের প্রতিবাদ হচ্ছে। তার মানে কি আমাদের অভাব অভিযোগ, আমাদের সংগ্রাম, আমাদের দাবি দাওয়া নিয়ে আমরা সবসময় সোচ্চার থাকবো। আপনি দেখবেন এই আওয়ামী লীগের মধ্যেই ভাগ হয়ে জাসদের তৈরি হয়েছে। কেন হয়েছে? কি প্রসঙ্গে হয়েছে? কি নিয়ে হয়েছে? অধিকারের জায়গা নিয়ে হয়েছে। আজকে এই যে আমরা বিএনপি সরকারে আছে, বিএনপির সাথে যে আমাদের এই যে বিরোধী দল সরকারি দলের যে দ্বন্দ্ব বিরোধ, পুরোটাই তো অধিকারকে কেন্দ্র করে, অন্য কোনো বিষয়কে তো কেন্দ্র করে না। সুতরাং আমি যেটা মনে করি যে ভারতের এই নীতিটা বুঝতে হবে। ভারত বাংলাদেশের সাথে বন্ধুত্ব যদি বজায় রাখে, বাংলাদেশের জনগণের যদি অধিকারকে সে সম্মান করে, বিশ্বাস করেন ভারতও লাভবান হবে, বাংলাদেশও লাভবান হবে। একটু অধিকার কেন্দ্রিক আলাপে আসতে চাই। ভারত বাংলাদেশ নিয়ে আমরা মোটামুটি প্রায় আধা ঘন্টা আলাপ করলাম। রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র কেনা শুরু হয়েছে, বিএনপি 2টি গ্রহণ করেছে, 11 দলীয় ঐক্য একটি নিয়েছে ওলি কর্নেল আমাদের নামে কিংবা তার পদে। সেখানে 11 দলীয় ঐক্য মনোনয়নপত্র কেনার পর ডক্টর হামিদুর রহমান আজাদ তিনি একটা কথা বলেছেন যে যদি বিএনপি সরকার জুলাইকে ধারণ করে সংস্কারটি করত, তাহলে আজকে নির্বাচনটি আরও ভালো হওয়ার সুযোগ হতো, সংসদ সদস্যরা ভোট দিতে পারতো। 70 অনুচ্ছেদের কারণে এখন তারা আসলে একটা অলংকারিক জায়গায় ভোটটা চলে গেছে। এই বিষয়ে কি আপনি কিছু বলতে চান? না, এটা নিয়ে তো বিতর্ক করার কিছু নাই। সংস্কার হলে রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারটাই এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা আসতো, কিন্তু কথা হচ্ছে এর আগে তো স্পিকারের নির্বাচন তো হয়েছে। ওই স্পিকার নির্বাচন নিয়ে তো বিরোধী দল কোনো আপত্তি বা আলাদা প্রার্থী দেয় নাই, বরং স্পিকারকে আমি যেটা দেখেছি ওনাকে স্বাগত জানিয়েছে। তো আমি যেটা মনে করেছি যে এই প্রেসিডেন্টটাও হতে পারতো সেরকম, কারণ আমরা যার নাম শুনছি এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি দেখেন পুরো 17-18 বছর একটা দলকে নেতৃত্ব দিয়েছেন, বারবার অসুস্থ হয়েছেন, বারবার জেলে গেছেন, তারপরে উনি দমে যান নাই। এবং আমরা দেখেছি যে আওয়ামী লীগ আমলেও সাধারণ আলোচনায় আমরা দেখেছি আওয়ামী লীগের মহাসচিবের তুলনায় বিএনপির মহাসচিবকে সবাই আলাদাভাবে সম্মান দেখিয়েছে, বলেছে এই ধরনের নীতিবান ভালো মানুষের কদর হওয়া দরকার। সরকার যদি একটা আলোচনা তুলতো,
একটা যে ঠিক আছে আমরা আসেন আমরা প্রেসিডেন্টটা সবাই মিলে একটু করি বিরোধী দলের সাথে, আমার মনে হয় না যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যাপারে বিরোধী দলের খুব বেশি আপত্তি থাকতো। কারণ আমি নিজেই তো, আমরা তো আমাদের 11 দলের মিটিং আলোচনা করেছি, আলোচনাগুলো তো এসেছে বিভিন্নভাবে, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকভাবে। সরকার যদি এটা করতো একটু সুন্দর হতো। এখন বিরোধী দল যেটা করেছে যে এটা একটা ঠিক আছে গণতন্ত্রের জায়গায় তো প্রতিদ্বন্দ্বিতা, হয়তো অনেকে বলছেন যে আপনার নিশ্চিত পরাজয় জেনেও কেন গেছেন। বিরোধী দল কী করবে? ধরেন আপনি সরকারি দল, আপনি তো অ্যাপ্রোচও যদি না করেন যে আসেন আমরা সবাই মিলে একটা রাষ্ট্রপতি তৈরি করি, আসেন সবাই মিলে রাষ্ট্রপতি যেটা রাষ্ট্রের প্রধান ওনার জায়গাটা আমরা সবাই একমত হই, তো সরকারি দল যদি অ্যাপ্রোচটা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি করতে পারতো তাহলে হয়তো দেখা যেত যে এটা আরও সুন্দরভাবে এটা হতে পারতো। এখন যেটা হচ্ছে আমি মনে করি না খারাপ, দুজনই খুব ভেটারান পলিটিশিয়ান, দুজনই মুক্তিযোদ্ধা, দুজনেরই দীর্ঘ রাজনৈতিক মানে চলাচলের জায়গা আছে, একই দলে ছিলেন, হয়তো পার্লামেন্টের ফলাফল অন্যরকম হবে, কিন্তু পাবলিক স্পেয়ারে আলোচনাটা হবে যে না ঠিক আছে বিরোধী দলও তো একজন প্রার্থী দিয়েছেন, ওনাকে নিয়ে কম্প্যারিজন হবে বিভিন্নভাবে। যেমন উনি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের মধ্যে অন্যতম শীর্ষ মুক্তিযোদ্ধা যিনি জিয়াউর রহমানের সাথে বিদ্রোহের অংশীদার ছিলেন, ঠিক আছে। আর অল অ্যালং ওনার যেই দায়িত্ব পালন করেছেন, উনি হয়তো দল বদল করেছেন নানাভাবে, কিন্তু ওনার নীতিগত জায়গায় মানে বিশেষ করে ব্যক্তিগতভাবে উনি যতগুলো দায়িত্ব পালন করেছেন সেখানে তার দুর্নীতির ব্যাপারে আমি কখনো বড় ধরনের অভিযোগ শুনি নাই। আমরা ওনাকে নিয়ে খুব হাসি তামাশা করতাম, ওনার বাসায় 6 তলায় হেঁটে হেঁটে উঠতে হয়, লিফট নাই, তো এটাও আমরা একটা সিম্পলিসিটি দেখেছি ওনার, যে উনি এই 80 বছর বয়সেও বা 80-র কাছাকাছি বয়সেও উনি হেঁটে হেঁটে 6 তলায় ওঠেন নামেন, বাহুল্য তৈরি করেন নাই বা এই ধরনের জাঁকজমক করেন। যেমন উনি বুড়া বয়সে এসে কিন্তু পিএইচডি করেছেন, পড়াশোনা করেছেন অনেক কষ্ট করে, লেখালেখি করে, এই অবস্থায়। তো আমি ব্যক্তিগত আলোচনায় যাব না, আমি মনে করি যে দুজন প্রার্থী খুবই যোগ্য, দুজন প্রার্থী আমাদের খুবই সম্মানিত। আমরা যেটা চেয়েছিলাম যে এই যে দলের লোকই হোক, আমরা দেখেছি যে দলের লোক স্পিকার হয়েছেন কিন্তু উনি গ্রহণযোগ্যতা পেয়েছেন, দুজনই স্পিকার ডেপুটি স্পিকার। তো দলের লোকও যদি প্রেসিডেন্ট হন, রাজনৈতিক ধীসম্পন্ন লোকেরা রাষ্ট্রপতি হলে হয় কি তারা বিভিন্ন রকমের ষড়যন্ত্র মোকাবেলা করতে পারেন এবং নীতি নির্ধারণী জায়গায় তারা এক ধরনের অভিভাবক সুলভ ভূমিকা পালন করতে পারেন এবং রাষ্ট্রের ক্রাইসিসে একটা দায়িত্বশীল সুলভ ভূমিকা। এবং যদি সংবিধান সংস্কার করে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হয় তাহলে সেখানে রাষ্ট্রপতির ভূমিকা তো অনেক বেড়ে যায়। আমার মনে হয় বিএনপি ওই চিন্তা থেকে, বিএনপি যেহেতু বলছে, আমরা তো এখনো আস্থা রাখতে চাই, বিএনপি যেহেতু বলছে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে এবং বিএনপির 31 দফাতে এটা বলা আছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনবেন, সুতরাং ওনারা ওই ধরনের একজন রাষ্ট্রপতি দিচ্ছেন যিনি হয়তো এই জায়গাটায় কিছুটা লোড বিয়ারিং হবেন বা এই জায়গায় ওনার যে প্রতিশ্রুতি আছে সেগুলো রক্ষা করার জন্য উনি হয়তো কাজ করবেন এবং ঐক্যের মানে সিম্বল আকারে উনি থাকবেন, এটা আমি আশা করি। আর ধন্যবাদ আপনার কাছে সময় পেলে আরেকবার। মাসুদ ভাই, আমি এবার একটু রাষ্ট্রপতি নিয়ে আপনার কাছ থেকে জানতে চাই। রাজনীতিবিদরা একভাবে দেখেন, সাধারণ মানুষ আসলে তাদের নিজেদের মধ্যে কনফিউশন তৈরি করে এবং আপনারা যারা আলোচক তারা বিশ্লেষক তারা ভিন্নভাবে ব্যাখ্যা করেন। যদি ভুল না করি সম্ভবত এটা তৃতীয়বার কোনো জায়গায় রাষ্ট্রপতি নিয়ে আসলে ভোটিং হচ্ছে, মানে একক প্রার্থী না দিয়ে বিরোধী দল প্রার্থী দিচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে, আমি যদি ভুল না করে থাকি। তাহলে সেই ক্ষেত্রে বিরোধী দল নিশ্চিত পরাজয় যেন এই প্রার্থী দেয়াটা কি মঞ্জু ভাই যে ব্যাখ্যা দিলেন এই কারণেই দেয়া নাকি অন্য কোনো মেসেজ কিংবা বার্তা তারা দিতে চায়? দেখেন, রাষ্ট্রপতি নিয়ে অনেক ন্যাক্কারজনক ঘটনা এসে ঘটছে। আমি যদি আগে রাষ্ট্রপতি যিনি ছিলেন মিস্টার শাহাবুদ্দিন সাহেব, ওনারটা ধরি, যেই জন্য ওনার নাম ঘোষণা করা হয়েছে তার আগের দিনও কেউ জানতেন না এবং উনি নিজেও জানতেন না। এবং আওয়ামী লীগের দলীয় লোক যারা যায় নাকি বড় বড় নেতা ছিলেন, সিনিয়র লিডার, তারাও জানতেন না। এটা কেন করা হয়েছিল বলেন তো? করা হয়েছিল এই কারণে, শেখ হাসিনা দেখাতে চেয়েছিলেন যে এই দেশে উনি যা বলবেন সেটাই আইন, উনি যা করবেন সেটাই, উপরে আল্লাহ নিচে মাঝখানে উনি, এর মধ্যে আর কেউ কিছু নাই। ওনার ইচ্ছা হলো একজন লোককে যে কোনো চাকর পাকর নিয়ে মন্ত্রী বানিয়ে দিলেন, বললেন এই মন্ত্রী সেই মন্ত্রী। এখন এখানেও কিন্তু তাই করছেন। এই যে প্র্যাকটিসটা, এই প্র্যাকটিসটা খারাপ। আমি তো মনে করি যে অলি আহমেদ সাহেবকে তারা যে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট করেছেন এটা ওয়ান কাইন্ড অফ মাস্টার স্ট্রোক, এটা আমি মনে করি পার্সোনালি। কেন মনে করি সেটা আমি বলি। অলি আহমেদ সাহেব গুড ক্যান্ডিডেট, ওনার অনেক আচরণ নিয়ে আপত্তি আছে, আমারও আছে। ওনাকে আমার কাছে মাঝে মাঝে খুব অহংকারী লোক মনে হয়, হতেই পারে। অহংকার করার মতো যদি পদার্থ নিজের মধ্যে ফিল করেন হতেই পারে, যার ভিতরে দ্রব্য আছে সে অহংকার করতেও পারে, সমস্যাটা কি, আমার কোনো আপত্তি নাই। তো এই ব্যাপারে ওনাকে আমি পছন্দ করি, খুবই গুড ক্যান্ডিডেট। এবং যে কথাটা মঞ্জু ভাই বললেন, ওনার মুক্তিযোদ্ধা, তারা মুক্তিযোদ্ধা তো নিয়ে তো কোনো আলোচনা নাই। আচ্ছা, বিএনপি কিন্তু জামাতকে অ্যাটাক করে মুক্তিযুদ্ধ নিয়ে, বিএনপি জামাতকে প্রায় অ্যাটাক করে। এখন জামাতের একটা বড় জায়গা থাকলো যে আমি তো একটা মুক্তিযোদ্ধাকে ডোমিনেশন দিয়েছি, আপনি তো তা পারেন নাই। তো এইটা কি জানেন, আমি বলি জামাতের আসলে পলিটিক্সটা কি বলুন তো। এখন জামাতের পলিটিক্স হলো 2031কে মাথায় রেখে
তারা এখন সে তারা যা আছে মুখে মুখে অনেক কিছু বলতেছে, কিন্তু আলটিমেটলি তারা চিন্তা করতেছে যদি তত্ত্বাবধায়ক সরকার আসে, তার আগামী যদি ইলেকশন হয়, আমি তখন বিরোধী দল, আমার তখন একটা ভালো করার সম্ভাবনা আছে। উনি অনেক অনেক কাজ করবেন যা নাকি বিএনপি জন্য প্রেশার হিসাবে কাজ করবে। এটা সেই ধরনের একটা প্রেশার। বিএনপি কিন্তু দেখেন বিএনপি কী করছে, বিএনপি তার স্থায়ী কমিটি বসে মিটিং করছে, লম্বা আলোচনা হয়েছে। আলোচনার নেট রেজাল্ট কি, তারেক রহমান সাহেবকে দায়িত্ব দিয়েছে এককভাবে যে আপনি ঠিক করবেন। তাহলে এই লম্বা আলোচনার অর্থটা কি? জি, লম্বা আলোচনার অর্থ হলো যে আমরা ক্যাপাবেল না, আপনি ক্যাপাবেল, আপনি ঠিক করেন। এই যে প্রবণতাটা, এই প্রবণতাটা ভালো না, এবং এই প্রবণতা কিন্তু আওয়ামী লীগের মধ্যে ছিল। তো এই প্রবণতাটা প্রশংসনীয় নয়। এরা মিটিং করে ঠিক করছে আর বানাবো। তা আমার কাছে মনে হচ্ছে এখন তারেক রহমান সাহেব কিন্তু যাকে তাকে বানাতে পারতেন, কিন্তু যখন জামাত একজনকে ঘোষণা করে দিল, জামাত অথবা 11 দল বলি আমি, তো তারেক রহমান সাহেবের উপর কিন্তু এটাও একটা প্রেশার যে উনি কান্ডাম প্রপোজ করবেন, সেটা কিন্তু লোকে তুলনা করবে। অলরেডি কিন্তু যেই জামাত অলি আহমেদ সাহেবকে বলছে, 11 দল অলি আহমেদ সাহেব বলছে, সঙ্গে সঙ্গে আমরা শুনতেছি যে মির্জা ফখরুল মোটামুটি কনফার্ম। কী কারণে? কারণ তাদের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ওর পাশে দাঁড় করানোর মতো প্রার্থী আসলে উনি ছাড়া আর কেউ নেই। মাঝখানে শুনছিলাম তো কে গণি না কে কারে একজন কোন সচিব নাসির উদ্দিনের কথা বলা হচ্ছে, হ্যাঁ, পেপারে কিন্তু ওই এসেছিল আলোচনা বিভিন্ন নাই এই জায়গায়। কারণেই। এখন কিন্তু ওই আলোচনাগুলো হচ্ছে, ডক্টর ইউনূস হচ্ছে না কিন্তু আলোচনা, এটাই কারণ। জি, কারণ আমাদের